আজ আমরা মহাশ্বেতা দেবীর দ্রৌপদী ছোট গল্পটি আলোচনা করব। মহাশ্বেতা দেবী তার সাংবাদিক জীবন, তার লেখক জীবন গোটাটা জুড়েই লিখে গিয়েছেন সেই সব অন্ধকারাচ্ছন্ন, প্রান্তীয়, ভূমি সংলগ্ন, অরণ্য সংলগ্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হয়ে, যাদের অস্তিত্ব ও জীবন প্রবাহ গোটাটাই আমাদের মতো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষের চোখের আড়ালে রাখার একটি অভিসন্ধি চালিয়ে গিয়েছে ঔপনিবেশিক শক্তিতে শক্তিমান রাষ্ট্র ও পুরুষতান্ত্রিক সমাজ। দ্রৌপদী ছোট গল্পটি মহাশ্বেতা দেবীর অগ্নিগর্ভ সংকলনে 1978 খ্রিস্টাব্দে করুণা প্রকাশনী হয়ে বেরিয়েছিল এবং এই সংকলনে আরও যে 3টি গল্প বেরিয়েছিল তা হলো অপারেশন বসাই টুডু, জল ও MW বনাম লক্ষিন্দর। এই 4টি ছোট গল্প নিয়ে প্রকাশিত এই অগ্নিগর্ভ, যার ইংলিশ ট্রান্সলেশন করলে দাঁড়ায় উম্ব অফ ফায়ার, এই সংকলনটি গোটাটাই নকশালবাড়ি প্রেক্ষাপটে লেখা। নকশালবাড়ি আন্দোলনের আলোচনায় যাওয়ার আগে এই অগ্নিগর্ভের ভূমিকায় মহাশ্বেতা দেবীর লেখা কয়েকটি কথা আমরা যদি পড়ি, তাহলে মহাশ্বেতা দেবীর লেখার বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণাটা সুস্পষ্ট হবে। আমি পড়ছি। স্বাধীনতার 31 বছরে আমি অন্ন, জল, ঋণ, বেট বেগারি কোনোটি থেকে দেশের মানুষকে মুক্তি পেতে দেখলাম না। যে ব্যবস্থায় এই মুক্তি ছিল না, তার বিরুদ্ধে নিরঞ্জন, শুভ্র ও সূর্য সমান ক্রোধই আমার সকল লেখার প্রেরণা। দক্ষিণ বাম সকল দলই সাধারণ মানুষকে প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে বলে আমার বিশ্বাস। তাই সাধ্যমতো মানুষের কথা লিখে গেলাম, নিজের মুখোমুখি হতে যেন লজ্জা না পাই সেজন্য। কেননা লেখক জীবনকালেই শেষ বিচারে উপনীত হন এবং উত্তর দেবার দায় থেকে যায়। এই দায় নিয়েই লেখিকা চিরকাল তার লেখক জীবন অতিক্রান্ত করেছেন সেই অচ্ছুত ও অপান্তেয় মানুষদের কথা তুলে ধরে, যাদের ওপর সর্বদা রাষ্ট্র ও পুরুষের যৌথ শাসন ও শোষণ চলে এসেছে। এবার চলে আসি সেই অগ্নিগর্ভ সংকলনের 4টি গল্পের প্রেক্ষাপটে, যেটিকে আমরা বলছি নকশালবাড়ি আন্দোলন বা নকশাল আন্দোলন। এই আন্দোলনটি পশ্চিমবঙ্গে 60-এর দশকে শুরু হয় দার্জিলিং জেলার শিলিগুড়ি সাব ডিভিশনের নকশালবাড়ি, খয়রাবাড়ি ও ফাঁসি দেওয়া অঞ্চলের প্রান্তীয় মানুষদের দ্বারা 1967 খ্রিস্টাব্দে এটি শুরু হয় এবং এটি ছড়িয়ে পড়ে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। ও যে কোনো আন্দোলন, যে কোনো এই কৃষক আন্দোলন সংগঠিত হয়েছে এরপরে
রাষ্ট্র ও পুরুষের শোষণ বৃত্তির বিরুদ্ধে, এই সকলকেই আমরা অবলীলায় এরপরে নকশাল বাড়ি আন্দোলন নামে জেনে এসেছি। এইখানে আমরা যদি দ্রৌপদী গল্পের বিষয়বস্তুটি জেনে নিই তাহলে আমাদের সুবিধা হয়। এইখানে আমি ইংরাজিতে ফিরে যাচ্ছি এবং এর পরের লেকচারটি ইংরাজি ও বাংলা মিশিয়ে আমি বলবো। If we get into the story of Draupadi, we see that it is set against the backdrop of the Naxalite revolt in the early 70s. That was a major peasant rebellion, Krishak Andolon, which can also be called a caste rebellion. And it began in the 1960s in the Naxalbari, as I mentioned earlier, in the Indian state of West Bengal. Now, this revolt was mainly in response to several generations of exploitation. What were the types of exploitation? The first was the feudal exploitation, যে সামন্ততান্ত্রিক যেই শোষণ চলে এসেছে এই শ্রেণীর ওপর, in the form of কি রূপে না, in the form of paying low or near to no wages. হয় তাদের খুবই স্বল্প টাকা দেওয়া হতো তাদের পরিশ্রমের বদলে, তাদের কাজের বদলে, বা বেশিরভাগ ক্ষেত্রে টাকা দেওয়াই হতো না। আরও যেই শোষণ চলে এসেছে যেই রূপে, তার মধ্যে আরেকটি হলো দি unreasonable rates of interest realized by the money lending class. এই সব অঞ্চলগুলিতে এই মানি লেন্ডিং ক্লাস, ধার দেয় যেই শ্রেণী, তারা একটি সুদের হার ঠিক করে যেটি কোনো দিনই এইসব প্রান্তীয় মানুষদের পক্ষে শোধ করা সম্ভব হয়ে ওঠে না। ফলে স্বভাবতই তাদের যেটুকু সম্পত্তি থাকে, যদি থাকে, সেটিও এদের কবলে চলে যায়। এবং এর ওপরে আরও যেটি থাকে সেটি হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ দ্য ট্রাইবাল উইমেন। এই মতো একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গল্প শুরু হচ্ছে এক দম্পতি দ্রৌপদী আর দুলনা মাঝিকে নিয়ে। দ্রৌপদী and Dulna, they worked under Surjo Shahu, the money lender and landlord of the village Bakuli, who never paid Draupadi or Dulna for the very reason that once
Dulna's great grandfather had taken a bit of paddy from Surya Shahu's family. They are now forced to still pay the debt of that paddy by giving free labor. Once a drought breaks in the village, khora hoy, and Surya Shahu along with his associates, they discuss or they take the decision that water is not to be shared with these lower class people. Dopti and Dulna, along with many others in a desperate need to save their lives, take up arms against Surya Shahu and his associates, and they kill Surya Shahu and his son. Now this has brought the army into the scene, and Operation Bakuli occurs, where the army opens fire on the villagers, on three villagers of three villages, and many lay dead. And they had expected that this rebellious couple, Dopti and Dulna, would also be dead by then. But these two, they pretended to be dead by lying among the other dead bodies, and by morning they escaped from there. And thus they became a cause of headache for the state and the moneylender and landowner class. Thereafter, Dopti and Dulna, they became involved in revolutionary activities and waged guerrilla warfare against this upper class people and the state by attacking police stations, by stealing guns from there, and even by murdering the oppressive landowners. Now, a decision was taken by the central government to launch a cleanup mission, where the army was given free call to arrest, to apprehend, to counter students and peasants and tribals. And the special forces of the Indian army, they came into the scene to attack the revolutionaries and to suppress the rebellion. And the prime targets of the state were Dopti and Dulna. When this couple was hiding in the forest of Jharkhani, Dulna was apprehended and killed. The army, hemmed by or headed by Sena Nayak, who calls himself a government specialist in combat and extreme left politics, he plans to keep Dulna's body as bait so that his wife Dopti will come to the place where his body is lying and they can apprehend Dopti as well. But this doesn't happen. Dopti never goes near the body of Dulna, and it takes a few more months to catch Dopti, and the order
that Senanayak gives to his soldiers after they have caught her is make her do the needful. Throughout the night, Dopti is tortured and raped by the soldiers, and in the morning she is to be taken before Senanayak, who wants to celebrate the moment of victory where this tribal woman, first of all she is tribal, one who has no right to take up arms against the upper class or the state, and all the more she is a woman. So he wants to celebrate the moment by seeing that Dopti has been, or the fire in Dopti has been quelled by torturing her throughout the night. But to his astonishment, to his dismay, he sees that Dopti has refused to wear the piece of cloth that she was offered by the soldiers before coming to Senanayak. Dopti spits in the bush shirt of Senanayak only to declare that, "Are you a man?" So Dopti here raises her voice not only against the agent of state, but also against patriarchy, who claims that they are the superior being. Moreover, she says that it is not I who should be ashamed while standing naked and bloodied here. It is you who should be ashamed. And she declares, I quote, "There isn't a man here that I should be ashamed." She refuses to call these persons, these beings, as men, because if men are superior beings, they wouldn't have taken up such means as to suppress Dopti. So she says, "There isn't a man here that I should be ashamed. I will not let you put my cloth on me. What more can you do? Come on, counter me. Come on, counter me." So the rebel in her, far from being dead, is now able to all the more make the men before her small and puny, which she hadn't been able to do even with her gun. So Mahashweta Devi here twitches the mythical story of Draupadi in Mahabharata, where Draupadi begs to be clothed by
Krishna to be saved from the grave dishonor of being clothless in the assembly before all, and she makes her central character Draupadi rebel, or to voice or to raise her voice of protest more powerfully against the agent of state, against patriarchy, by being in the naked, bloodied form, when others thought that she was the more vulnerable now, but she was the more powerful then. So this is the story in short of Draupadi. In my next lecture, I will try to paint before you the picture of the post-independence agrarian situation in India that triggered these rebellions. I will try to paint before you the picture of the land tenure system, and also what the term tribe means to more normalized sections of the society. So today's class ends here. Thank you, and let's wait for the next lecture.